একসময় যার তুলিতে ভারতকে চিনেছে পৃথিবী, সেই মকবুল ফিদা হোসেনকেই শেষ পর্যন্ত দেশ ছাড়তে হয়েছিল। ৯০-এর দশকে হিন্দু রাজনীতির উত্থানের ফলে তার বেশ কিছু চিত্রকর্ম নোংরা রাজনীতির রোশানলে পড়ে। স্টুডিওয় হামলা, প্রদর্শনীতে ভাঙচুর, আইনি হয়রানি ইত্যাদির ফলে ২০০৬ সালে হোসেন গোপনে দেশ ছাড়েন। ২ বছর পর ভারতের সুপ্রিম কোর্ট সব মামলা খারিজ করে দিলেও তিনি আর ফেরেননি। নিজ জন্মভূমিতে মর্যাদা না পেলেও অবশেষে দূরদেশ কাতার তার স্বপ্নের জাদুঘর লৌহ ও কলম নির্মাণ করে চমকে দেয় বিশ্ববাসীকে। লৌহ ও কলম বা ক্যানভাস ও কলম, শিল্পীর ক্যানভাসের মতোই সুবিশাল তার স্বপ্নের পৃথিবী, যেখানে নেই কোনো কাঁটাতার কিংবা মানচিত্র, কিন্তু মাতৃভূমির আলো বাতাস সত্যি মানুষকে পূর্ণ করে তোলে আর শিল্পীকে দেয় নিখুঁত রঙের ছোঁয়া। শেষ জীবনে নির্বাসনে কাটানো ভারতীয় আধুনিক শিল্পের জাদুকর মকবুল ফিদা হোসেনের চিত্রকর্ম নিয়ে কাতার ফাউন্ডেশনের এডুকেশন সিটির বিস্তীর্ণ প্রাঙ্গণে সদ্য খোলা হয়েছে এই অত্যাধুনিক জাদুঘর। মরুসূর্যের আলোয় কাঁচ ঘেরা দেয়ালে ঝলমল করছে যেন তারই প্রতিচ্ছবি। সেই আলোয় যেন ফিরে আসছেন মকবুল ফিদা হোসেন, যিনি জীবনের শেষ বছরগুলো কাটিয়েছিলেন এই শহরে। স্বপ্ন দেখতেন নিজের কাজের জন্য একদিন এমন একটি জাদুঘর হবে। লৌহ ও কলম MF হোসেন মিউজিয়াম প্রতিষ্ঠার মাধ্যমে হোসেনের সেই স্বপ্নের বাস্তবায়ন হলো। হোসেন নিজের হাতে জাদুঘরের জন্য টুকটাক নির্দেশনা লিখে রেখেছিলেন। সেসব নির্দেশনাকে কেন্দ্র করেই জাদুঘরের গল্প শুরু হয় তার নির্ধারিত একটি স্কেচ দিয়ে। স্থপতি মার্তান্ড খোসলা সেই স্কেচকে ভিত্তি করে তৈরি করেন প্রায় ৩,০০০ বর্গমিটারের বিস্তৃত এক স্থাপনা। নীল টাইলসের ব্যবহারে ভবনটি যেন মধ্য এশীয় স্থাপত্যের সঙ্গে হোসেনের আন্তঃসাংস্কৃতিক ভ্রমণকে মেলবন্ধন ঘটায়। জাদুঘরে উদ্বোধন করেন কাতার ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খা মোজা বিনতে নাসের। তিনি আবেগতাড়িত হয়ে বলেন, হোসেন এক অনন্য শিল্পী। তার কাজ দেশ কাল পরিচয়ের সীমানা পেরিয়ে মানুষের অভিজ্ঞতাকে একসঙ্গে যুক্ত করেছে। জাদুঘরটিতে সংরক্ষিত হয়েছে শিল্পীর শেষ কয়েক বছরের ১৫০টির বেশি মূল্যবান চিত্রকর্ম, ব্যক্তিগত নানা সামগ্রী, ভিডিও, আলোকচিত্র, ট্যাপিস্ট্রি। এসবের মধ্যে এমন কিছু নতুন কাজও রয়েছে যা আগে কখনো প্রদর্শিত হয়নি, বিশেষ করে তার আরব সভ্যতা বিষয়ক ৩৫টি চিত্রকর্ম এবং নিজের ইয়েমেনি বংশধারা নিয়ে আঁকা শিল্পমালা। সবচেয়ে বেশি দৃষ্টিকারে তাঁর শেষ মহাকাব্যিক কাজ সিরুফি আল আরত। মানবজাতির অগ্রযাত্রাকে নিবিড়ভাবে ফুটিয়ে তোলা এই বিশাল ইনস্টলেশন ২০১৯ সালে প্রথম উন্মোচন হলেও এখন থেকে স্থায়ীভাবে এখানে প্রদর্শিত হবে। ১৯৯০-এর দশকে হিন্দুত্ববাদী রাজনীতির উত্থানের সঙ্গে সঙ্গে হোসেনের কিছু চিত্রকর্মকে কেন্দ্র করে ঘৃণ্য প্রচারণা, সহিংসতা ও আইনি হয়রানির মুখে শিল্পী ২০০৬ সালে নির্বাসনে চলে যান। যদিও ভারতের সুপ্রিম কোর্ট ২০০৮ সালে তার বিরুদ্ধে সব মামলা খারিজ করে দেয়, তবুও তিনি আর ফিরে আসেননি। ২০১০ সালে কাতার তাকে নাগরিকত্ব দেয় এবং তার ঠিক ১ বছর পর ২০১১ সালে লন্ডনে মকবুল ফিদা হোসেন মৃত্যুবরণ করেন। হোসেন একাধারে চিত্রকর, চলচ্চিত্র নির্মাতা, কবি ও নকশাবিদ। তাঁর তুলিতে উঠে এসেছে গাঁথি থেকে মহাভারত, মুম্বাইয়ের রাস্তাঘাট থেকে গ্রামীণ জীবনের অলঙ্কার। বিটুইন দ্য স্পাইডার অ্যান্ড দ্য ল্যাম্প তাঁর আধুনিকতাকে নতুন ভাষায় সংজ্ঞায়িত করেছিল। আবার আরব অ্যাস্ট্রোনমি কিংবা ব্যাটেল অব বদর চিত্রকর্মে মিশে আছে ক্যালিগ্রাফি, ঐতিহ্য এবং সমসাময়িকতা। কিউরেটর নূর মোহাম্মদ বলেন, হোসেনের দোহায় কাটানো সময় ছিল তার শিল্পজীবনের সবচেয়ে উচ্চাভিলাষী পর্ব। আরব সভ্যতা সিরিজ ও সিরু ফি আল আরত এই দুই প্রকল্পেই তাঁর দৃষ্টিভঙ্গিকে নতুন মাত্রা দিয়েছে। হোসেনের চিত্রকর্মের সামনে দাঁড়ালে প্রথমে যে জিনিসটি ধরা পড়ে তা হলো রেখা। তাঁর তুলি যেন এক দৌড়ানো ঘোড়া, কখনো অবলীলায় বাঁক নেয়, কখনো ছুটে যায় সোজা।
কখনো আবার চরিত্রের দেহকে পুনর্গঠন করে নতুন অর্থ তৈরি করে। হোসেন নিজেই বলেছেন, তিনি পৃথিবীকে দেখেন রেখার মধ্যে। লাইন তার কাছে ছিল একাধারে গতি, পরিচিতি, স্মৃতি ও প্রতীক। ভারতীয় লোকজ ভাষাচিত্রকে আধুনিকতার ফ্রেমে স্থাপন করা ছিল তাঁর কৌশলগত শক্তি। তিনি কখনো পুরোপুরি আধুনিকতাবাদী হননি, আবার একেবারে লোকজও নন, বরং এই দুইয়ের মধ্যে তিনি সেতুবন্ধন তৈরি করেছেন। মহাভারতের যোদ্ধা, গাঁথি, নাচনেওয়ালি, ঘোড়া, মসজিদ, রাস্তার মানুষ সবই তার ক্যানভাসে পাশাপাশি থাকতে পারে। তার কাছে পুরানো সমকালীন, আর সমকালীনও পুরাণেরই প্রসার। ধর্মীয় পরিচয়, রাষ্ট্র, গোষ্ঠী কোনো কিছুই শিল্পীকে সীমাবদ্ধ করে রাখতে পারে না। তার ছবি সেই বিশ্বাসেরই নিশান ওড়ায়। এই কারণেই রাজনৈতিক আক্রমণের মুখেও তিনি শিল্পের স্বাধীনতাকে আঁকড়ে ধরেছিলেন। আর তাই তার শেষ দিককার কাজগুলো, বিশেষ করে দোহা পর্ব, আরও যেন মুক্ত প্রাণ, আরও প্রসারিত। মনে হয় যেন একটি বৈশ্বিক ক্যানভাসকে তিনি ব্যক্তিগত করে ফেলেছিলেন।